বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সমাজসেবা অধিদপ্তরে যেই সার্কুলারটা এসেছিল যেই পদের জন্য, সেই পদটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী 16তম গ্রেডের একটা পদ। সেই পদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার মান বন্টন, পরীক্ষার স্থান, কাজ, সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন ইত্যাদি বিস্তারিত সবকিছু আলোচনা করার চেষ্টা করব একটা ভিডিওতে, এবং এই তথ্যগুলো সংগ্রহ করে ইনশাআল্লাহ আপনাদের জন্য একত্রিত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সাহায্য নেওয়া হয়েছে এবং তাদের ওয়েবসাইট এবং অনেকগুলো অপশন ঘেটে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। বরাবরের মতো আমি আপনাদের জন্য স্লাইড রেডি করে রেখেছি এবং আপনাদের প্রয়োজন থাকলে সেই স্লাইডটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটা ট্যাগ ইউজ করেছি, সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের যে লোগোটা রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করেছি, এবং এই স্লাইডের ভিতরে কি কি টপিকগুলো রয়েছে আমরা সেগুলো জানার চেষ্টা করছি। তো সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট পেজে আমরা পরীক্ষা পদ্ধতি, মান বন্টন, পরীক্ষা স্থান, কাজ, সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন সবকিছু সম্পর্কে জানবো। তো চলুন আমরা শুরু করি। আমরা নেক্সট স্লাইডে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের জন্য আমরা আবেদন করব এবং যে পদের জন্য আমরা এই ভিডিওটা মেক করছি সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। এটা সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের একজন কর্মী, তিনি এই ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগপ্রাপ্ত হবেন। তো জাতীয় বেতন স্কেল 16তম গ্রেডে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন, এবং আমরা জানি গত যেই সার্কুলার এসেছে সেখানে 209টি পদ রয়েছে এবং প্রত্যেক সার্কুলারে কম বেশি পদের সংখ্যা হয়ে থাকে। তবে গতবার যে পদের সংখ্যা এসেছিল সেটার সাথে পরবর্তীতে আরও অনেক পদ যোগ হয়েছিল। তো এবারও সেক্ষেত্রে সেই ধরনের সম্ভাবনা রয়েছে, পদ সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই বেশি। তো আপাতত যে সার্কুলার এসেছে সেই সার্কুলার প্রেক্ষাপটে আমরা আলোচনা করছি। এখানে 16তম গ্রেডের আপনার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। তো এটার মানে হচ্ছে আপনার ক্যারিয়ার শুরু হবে 9,300 টাকা বেতন স্কেল দিয়ে, এবং আপনি যদি কর্মজীবন শেষ করেন একই স্কেলে, অর্থাৎ 16তম গ্রেডেই আপনি কর্মজীবন শেষ করছেন, তাহলে সর্বশেষ আপনার যে বেসিকটা দাঁড়াবে সেটা হচ্ছে 22,490 টাকা। অর্থাৎ আপনার কর্মজীবন শুরু হবে 9,300 টাকা, এবং এর সাথে বাড়ি ভাড়া অ্যাড হবে এবং অন্যান্য সব অ্যাড হয়ে আপনার 15,500 বা এরকম লেভেলের একটা স্যালারি আপনি পেয়ে থাকবেন। 45% বাড়ি ভাড়া ধরে, প্লাস মাইনাস একটু কম বেশি হতে পারে, তবে রাউন্ড স্কেলে আমরা হিসাব করলে 15,500 টাকার মতো আপনার প্রথম মাস থেকে আপনি বেতন ভোগ করবেন। তো এই ক্ষেত্রে নতুন সর্বজনীন যেই পেনশন স্কিম আছে সেটা যদি চালু হয়, অ্যাক্টিভ হয় জুলাই থেকে, তাহলে সেক্ষেত্রে এক ধরনের পেনশন স্কিম আপনারা পাবেন, এবং সেটা যদি পূর্বের মতো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের জন্য কিছু অংশ কেটে রাখবে। তো সেটা কম বেশি 1500 টাকা হতে পারে। তো এই ক্ষেত্রে বর্তমান যে পেনশন স্কিমটা আছে এবং কিভাবে সরকারি চাকরিদের পেনশন স্কিম পরবর্তী যে ভাতাগুলো আসবে সেগুলো কিভাবে ক্যালকুলেট হবে এবং কিভাবে নির্ধারণ করতে পারবেন সেটা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি। সেটা কাজ শেষ হলে ইনশাল্লাহ চ্যানেলে আপলোড করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মূল বেতন, বাড়ি ভাড়া 50% আপ টু 65% পর্যন্ত হয়ে থাকে। তো এবং চিকিৎসা ভাতা সব মিলিয়ে আপনি আপনার সর্বসকলের যে বেতন সেটা পাবেন। তবে প্রথম মাসে আপনি ধরে রাখতে পারেন সেটা 15,500 থেকে 16,000 টাকার মধ্যে হয়ে থাকবে। এছাড়া বাৎসরিক যে বোনাসগুলো আছে, বৈশাখী বোনাস মূল বেতনের 20 থেকে 25%। এরপর আপনি উৎসব বোনাস পাবেন মূল বেতনের সমান, 2 ঈদে 2টি। মুসলিমরা এটা 2 ঈদে 2বার পেয়ে থাকবে, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মূল ধর্মীয় উৎসবের সময় তারা একসাথে 2টি বেসিক পেয়ে থাকবে। বিশেষ বোনাস হচ্ছে আপনার বেসিক থেকে শতাংশ হিসেবে 20 থেকে 25% আপ টু বেসিক যে কোনো সময় দেয়া হতে পারে, এটা ডিপেন্ড করে মন্ত্রণালয় বা অধিদপ্তরের উপর। এরপর রয়েছে ভ্রমণ ভাতা, টিফিন ভাতা, পাহাড়ি ভাতা, এটাও ডিপেন্ড করে আপনার পোস্টিং কোথায় হচ্ছে এবং আপনার যে এলাকাতে আছেন সেই এলাকায় এগুলো প্রযোজ্য কিনা, এগুলোর উপর ডিপেন্ড করছে আপনার। এরপর পেনশনের কথা যেটা বললাম সেটা হচ্ছে গ্র্যাচুইটি মূল বেতনের উপর ক্যালকুলেট করে এটা বের করতে হবে, এবং যেহেতু নতুন পেনশন স্কিম এসেছে সেহেতু এটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি। এটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো এখন চলে আসি সবচেয়ে একেবারে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে পরীক্ষার সময়। তো সমাজসেবা অধিদপ্তরের বিগত পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি আনুমানিক পরীক্ষার সময় আমরা ধরে নিতে পারি 3 থেকে 6 মাস। যদি আমরা 5 মাস হিসাব করি তাহলে সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই পরীক্ষার লিখিত মার্ক সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষা 70 নম্বরের পরীক্ষা হবে, এবং ভাইভা 30। যে লিখিত 70 নম্বর পরীক্ষা সেটা কিন্তু এমসিকিউ টাইপ স্টাইল এক্সাম হবে, বা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনিং
অ্যান্সারও হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা জানি 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেটা এমসিকিউ টাইপ, অর্থাৎ এমসিকিউ ওএমআর শিটে যে পরীক্ষাটা হয়ে থাকে সেরকম, এবং এই পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট, এবং এখানে পাস মার্ক হচ্ছে মিনিমাম 50%, অর্থাৎ হচ্ছে 70-এর মধ্যে আপনাকে 35 বা তার অধিক নাম্বার পেতে হবে। যদিও এখানে পাস মার্ক দিয়ে কোনো কিছু ইভ্যালুয়েট করা যায় না, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাটমার্কের কাছাকাছি যেতে হবে, যেটা সবসময় সেফ জোন থাকে কাটমার্ক, সেটা হচ্ছে 55+। তো আমি এখানে 55 থেকে 60% পর্যন্ত ধরে নিয়েছি। তো আপনারা 60% মার্ক যদি ক্যারি করতে পারেন তাহলে এখানে কম্পিট করাটা খুব তুলনামূলক সহজ হবে, কারণ যেহেতু এখানে অনেক বেশি কম্পিটিশন হবে এবং পরীক্ষার্থী অনেক বেশি থাকবে। গতবার অনেক পরীক্ষার্থী আবেদন করলেও মূল পরীক্ষা অংশগ্রহণ করেছিল অনেক কম, যার কারণে কাটমার্ক কিছুটা কম ছিল এবং গতবারের প্রশ্নটা অনেক সহজ ছিল। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পরীক্ষা আপনার নিজের শহরে হয়ে থাকবে, জেলা শহরে হয়ে থাকে, এবং ভাইবা পরীক্ষাটা হয় সেটাও সাধারণত নিজ জেলা শহরে ডিসি অফিসে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে, সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যে পদ্ধতিতে হয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনাদের সব কৌতূহল বা জিজ্ঞাসা পূরণ হয়েছে। এরপর আমরা চলে আসি ইউনিয়ন সমাজকর্মীর কাজ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন সমাজকর্মী হচ্ছে একেবারে সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠ লেভেলের কর্মী। তিনি হচ্ছেন সমাজসেবা কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত থাকবেন এবং সমাজের সুবিধা বঞ্চিত নিয়ে কাজ করবেন। পুনর্বাসন, বিধবা ভাতা, যেমন আপনার বিভিন্ন বয়স্ক ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতা, আপনার মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি নিয়ে কাজ করা। এগুলো কারা পাবে তাদের লিস্ট তৈরি করা, লিস্ট মতো তারা পাচ্ছে কিনা সেগুলো দেখা। এরপরে মাঠ লেভেলের কর্মী হিসেবে অলওয়েজ কাজ করা, প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা। তারপরে সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত যেসব সম্প্রদায় রয়েছে, বিশেষ করে বেদে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায় জনগোষ্ঠীর সাথে কাজ করা, তাদেরকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করা। এরপর ভিক্ষুক পুনর্বাসন করা, চা শ্রমিক অনগ্রসর চিহ্নিতকরণ, অর্থাৎ যারা সমাজে পিছিয়ে রয়েছে এবং দরিদ্র বিমোচনের ক্ষেত্রে কী কী কার্যক্রম রয়েছে, পল্লী মাতৃকেন্দ্র, আপনার শহর উন্নয়ন, আশ্রয় কেন্দ্র, পেশাগত দক্ষতা উন্নয়নে কি কি ভূমিকা রাখা যায় সমাজের লোকদের সাথে, সেগুলো নিয়ে কাজ করা এবং সেগুলোর তদারকি করাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। তবে এই কাজের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা আমি পরে গিয়ে বলবো। তো আশা করছি কাজ সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছেন। এখন আমরা দেখি প্রমোশন গ্রোথ কি। তো এখানে প্রমোশন গ্রোথ হচ্ছে যেটা 16তম গ্রেডের একটা পদে আপনি ঢুকবেন। তো আপনার প্রথম পদ যে পোস্টে আপনি ঢুকবেন সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, যেটা আপনি কর্মরত থাকবেন এবং একই পদে কর্মরত থাকার 5 থেকে 6 বছর পর, ক্ষেত্র বিশেষে 7 থেকে 8 বছর পর আপনি অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার অথবা সুপারভাইজার পদে পদোন্নতি পাবেন এবং ক্রমান্বয়ে পদোন্নতি পেতে পেতে সর্বোচ্চ এই পদ থেকে সর্বোচ্চ 10ম গ্রেডে যাওয়ার সুবিধা রয়েছে, সেটা হচ্ছে সহকারী সমাজসেবা অফিসার। আপনি সর্বোচ্চ এই গ্রেড পর্যন্ত যেতে পারবেন এই গ্রেড থেকে। তো এটা প্রমোশন সম্পর্কে আপনাদের ধারণা আশা করি ক্লিয়ার হলো। এরপরে আসি কিছু সুবিধা নিয়ে। তো সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন, ঘরে বসে বেশিরভাগ কাজ করার সুযোগ থাকবে, যেহেতু এখানে এই কাজগুলো আপনি ঘরে বসে লিস্ট ধরে ধরে আপনি করতে পারবেন এবং ঘরে বসে কাজ করার জন্য একটা ভালো সুবিধা। সম্মানজনক পদ আর সামাজিক মর্যাদা, একটা সম্মানজনক পদ, এই সমাজের তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কাজ করতে পারবেন এবং নিজেকে সৎভাবে উপস্থাপন করে অবশ্যই রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এই কাজে তেমন নেতিবাচক কোনো দিক নেই, তবে একবারে মাঠ পর্যায়ের কর্মী হিসেবে কাজ করতে হবে এবং সবসময় তদারকির মধ্যে থাকতে হবে। এটা একটা নেগেটিভ সাইড হতে পারে কারোর জন্য, এবং আপনি সমাজকর্মী হিসেবে কাজ করার জন্য কিছু বাহ্যিক চাপ আপনাকে ফিল করতে হতে পারে। তো সেগুলো বাদ দিয়ে রাখলে তেমন কোনো নেতিবাচক দিক নেই, আপনি খুব স্বাচ্ছন্দ্যে এটা জব করতে পারেন। তো এইগুলো সুবিধাসমূহ। এবং সর্বশেষে আমি একটি সমাজসেবা অধিদপ্তরের যেই অ্যাট্রাকশন, যেই তাদের মূল ভবন কেন্দ্র শেরেবাংলা নগরে আগারগাঁওতে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ আপনি যেখানে জব করবেন, যে বিষয়ে আবেদন করছেন, সেটা সম্পর্কে যদি প্যাশনেট না হন তাহলে আপনি সফল হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে এক ভিডিওর মধ্যে আমি ইন ডিটেলসে যতটুকু পারি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে এবং সিনিয়রদের থেকে যতগুলো তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি সবগুলো সংগ্রহ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তবে এখানে কমপ্লিট করা একটু কঠিন এবং প্রিপারেশন নিয়ে আপনি খুব সহজে এটা অ্যাক্সেস করতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। এবং শেষে আমি যথারীতি কিছু মোটিভেশনাল কোড কোরআন থেকে অ্যাড করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। অর্থাৎ আমাদের
কর্মকাণ্ড বা রিজক আমাদের জন্য যেখানে উত্তম সেখানে যেন তিনি আমাদের জন্য ফাইসালা করেন। এবং এখানে আল্লাহ তাআলা একটা বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, যেহেতু রিজিক একটা পবিত্র জিনিস এবং এটা স্রষ্টা থেকে নির্ধারিত। তো আমরা জানি না কার রিজিক কোথায় আছে, আমরা শুধু এতটুকুই জানি আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এবং আমাদের রিজিক যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখানে যথাসময়ে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আশা করছি ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।